24শে জুলাই। এই 24শে জুলাই দিনটি শুধুমাত্র ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বাঙালির কাছে একটি যন্ত্রণার ও শূন্যতার দিন। 1980 সালের 24শে জুলাই বাংলা হারিয়েছিল তার শ্রেষ্ঠ রত্নকে, মহানায়ক উত্তম কুমারকে। তিনি ছিলেন রূপালী পর্দার জাদুকর। তাঁর চোখের ভাষা, মৃদু হাসি ও অতুলনীয় অভিনয় এখনও মানুষের হৃদয়ে গাঁথা। তিনি শুধু একজন নায়ক নন, ছিলেন এক যুগের প্রতিনিধি, বাঙালির আবেগের চিরন্তন প্রতীক। আজও তাঁর ছবি দেখতে বসলে চোখ ভিজে আসে। তাঁর প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি যেন আমাদের আজও নতুন করে প্রেমে পড়ায় সিনেমার। আপনাকে জানাই শতকোটি প্রণাম। গৌরী দেবীর সঙ্গে মন কষাকষির পর এক কাপড়ে এই ময়রা স্ট্রিটের বাড়ির দরজায় যখন বিধ্বস্ত উত্তম কুমার দাঁড়ান, দ্বিধাহীনভাবে আশ্রয় দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। মামলা মোকদ্দমায় জর্জরিত, ভাটা পড়েছে জনপ্রিয়তায়। সে সময় ইন্ডাস্ট্রি উত্তম কুমারকে এড়িয়ে চলছেন অনেক পরিচালক। সামনে মুখ খোলার ধৃষ্টতা কারণ নেই, কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন অনেকেই। মহানায়ক উত্তম কুমার সে আঁচ যে পাননি এমনটা নয়। অভিসন্ধি করে অনেক পরিচিত মুখ তাকে সাইড লাইন করার চেষ্টা করছে, এটা তিনি ভালোভাবেই বুঝতেন। এদিকে হাসপাতালে ভর্তি সুপ্রিয়া দেবী, তাতে মন আরও ভারাক্রান্ত। তবে নিয়ম করে চালিয়ে যাচ্ছেন শুটিং। 23শে জুলাই তেমনই একটি দিন ছিল। সকাল সকাল স্নান সেরে পূজা অর্চনা করে বেরোচ্ছেন শুটিংয়ে। তাঁর বেরোনোর সময় প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন সুপ্রিয়া দেবী, যতক্ষণ না কর্তার গাড়ির শেষ চিহ্নটুকু মিলিয়ে যাচ্ছে। দরজার সামনে থেকে নড়তেন না। আজ সে দুয়ার শূন্য। পিছন ফিরে উত্তম কুমার তাকিয়ে দেখলেন তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে নেই বেনু। গৌরী দেবীর সঙ্গে মন কষাকষির পর এক কাপড়ে এই ময়রা স্ট্রিটের বাড়ির দরজায় যখন বিধ্বস্ত উত্তম কুমার দাঁড়ান, দ্বিধাহীনভাবে আশ্রয় দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। এক স্মৃতিকথায় উত্তম কুমার বলেছিলেন, সেদিন বিস্ময় মমতা দুই নিয়ে হাসি মুখে দরজা উন্মুক্ত করে দিয়েছিল বেনু। সেই থেকেই 17 বছর ধরে এই ময়রা স্ট্রিটে উত্তম কুমার রয়েছেন। আজ সেই বেনুর কথা বারবার মনে পড়তে লাগলো। আমায় ওর অন্তরের সবটুকু দিয়ে ভালোবাসে, আমি জানি না পরলোকের ডাকে সাড়া দিয়ে কে আগে যাবে, আমি না বেনু। এসব কথা ভাবতে ভাবতে এগিয়ে গেলেন গাড়ির দিকে। এমন মুহূর্তে উত্তম কুমারের জীবনে হঠাৎই একটি ঘটনা ঘটে গেল। মৃত্যুর দিন পর্যন্ত সেই ঘটনা তাঁকে তাড়া করে বেরিয়েছিল। গাড়িতে উঠতে গিয়ে যা দেখলেন তাতে উত্তম কুমার স্তম্ভিত, বাকরুদ্ধ। তার সঙ্গে ছিলেন প্রযোজক অসীম সরকার, তিনিও হতভম্ব। এমনটা তো হওয়ার কথা ছিল না। শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে যে জিনিসটা 17 বছর ধরে তাকে রিলিফ দিয়ে এসেছে, আজ তা উধাও। খোঁজ শুরু হলো। শেষে বোঝা গেল তার প্রিয় টেপ রেকর্ডারটি চুরি গিয়েছে। ভেঙে পড়লেন উত্তম কুমার। এতটাই বিমর্ষ হয়ে পড়লেন, মনে হলো প্রিয়জন হারানোর থেকেও বেশি আঘাত পেয়েছেন এই টেপ রেকর্ডারটি চুরি যাওয়ায়। উত্তম কুমারের জীবনের ভাঙা গড়ার খেলায় এই টেপ রেকর্ডারটি অশেষ গুরুত্ব ছিল বলে জানা যায়। শুটিংয়ের আগে প্রতিদিন নিয়ম করে এই টেপ রেকর্ডারের কাছে নিজেকে মেলে ধরতেন, নানা স্মৃতি জড়িয়ে। উত্তম কুমারের এক সহকর্মীর কথায় মৃত্যুর কয়েক ঘন্টা আগে এভাবেই হয়তো আগেই তাঁর স্মৃতি ছেড়ে চলে যায়। সেই ইঙ্গিত ঘুণাক্ষরেও বোঝা যায়নি। এত মন খারাপের মাঝেও সেদিন ওগবধূ সুন্দরী ছবির ফ্লোর সেটে হাজির হয়েছেন। টেপ রেকর্ডারে চুরি যাওয়াটা কোনো মতে মেনে নিতে পারছিলেন না তিনি। অন্যমনস্ক হয়েছিলেন সারাটা দিন, খাওয়া দাওয়াও ঠিকমতো করেননি। কিন্তু এদিনেই যে তাঁর জীবনের শেষ শুটিং, কে বা জানত। তাঁর শেষ সংলাপ, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এই সংলাপ বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার। অসুস্থ শরীরে বাড়ি এলেও নিজেকে বিছানায় ফেলে রাখেননি।
বন্ধু দেবেশ ঘোষের কথা রাখতে সেদিন তার বাড়িতে হাজির হন। গাল জুড়ে অম্লান হাসি, যন্ত্রণার ছিটে ফোটাও নেই সেই মুখে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে মাঝরাতে যখন বাড়ি ফেরেন, ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর একেবারে বিছানা শয্যায়। একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। 5টা ডাক্তারের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরের দিন অর্থাৎ 24শে জুলাই রাত 8:32 মহানায়ক রিয়েল রঙ্গমঞ্চকে বিদায় জানালেন চিরদিনের জন্য। উত্তম কুমারের অসুস্থতা নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল টলিউডে। গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ভিড় জমাচ্ছিলেন সাংবাদিকরা। নার্সিংহোম থেকে সোজা গিরিশ মুখার্জি রোডের বাড়িতেই নিয়ে যাওয়া হয় তাঁকে। বেশিক্ষণ চাপা রাখা যায়নি মহানায়কের মৃত্যুর খবর। 25 তারিখ ভোরবেলায় সে খবর ছড়িয়ে পড়ল মহানগর ছাড়িয়ে গোটা ভূভারতে। বাঙালির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ভক্তদের বাঁধ ভাঙা আবেগ ভাসিয়ে দিল গোটা মহানগরকে। গুরু গুরু বলে রব তুললেন ভক্তরা। উত্তম কুমারের এভাবে চলে যাওয়ায় পরিচালক সত্যজিৎ রায় সেদিন বলেছিলেন, উত্তমের মতো কোনো নায়ক নেই, কেউ হবেও না। আশ্চর্য অভিনয়ের ক্ষমতা, ওর ক্ষমতা আছে দর্শক টেনে রাখার। শোক বিহ্বল সুচিত্রা সেনের কথায় ও গ্রেট, তবু যেন মনে হয় ওকে ঠিক মতো আবিষ্কার করা গেল না। 200-র বেশি সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার। বহুমুখী চরিত্রে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। নায়ক হিসাবে যখন তাঁর গ্রহণযোগ্যতা চূড়ায়, তখন খলনায়ক কিংবা বাবার চরিত্রে অভিনয় করতে পিছুপা হননি। তাতেও তিনি দারুণভাবে সফল। তবে কোথাও যেন এক ধারায় বয়েছে তাঁর সেলুলয়েডের জীবন। দেশ কালের বেড়া ছাড়িয়ে বিশ্বনায়ক হয়ে ওঠার খিদেই একটা ভালো চরিত্র খুঁজে বেরিয়েছেন বারবার। পরবর্তীকালে সুচিত্রা দেবীর মতো সত্যজিৎ রায়কে উত্তম প্রসঙ্গে বলতে শোনা গিয়েছে, যে দেশে সৎ অভিনেতার সৎ ব্যবহার করতে জানা লোকের এত অভাব, সেখানে এটাই স্বাভাবিক। তাই বলাই যায়, বাঙালির জীবনে মহানায়ক হয়েও আজও অনাবিষ্কৃতই রয়ে গেলেন উত্তম কুমার।